প্রকৃতি যখন রুদ্ররূপ ধারণ করে তখন সে কাউকেই রেহাই দেয় না। এমনই এক ভয়াবহ ঘটনার সাক্ষী ছিল ফ্লাইট ৫০১। বিমানটি বিধ্বস্ত হয়েছিল এক বরফে ঢাকা নির্জন পাহাড়ি অঞ্চলে, যা ছিল ভূমি থেকে বহু হাজার ফুট ওপরে। দুর্ঘটনার পর যারা জীবিত ছিল তাদের সামনে একমাত্র পথ খোলা ছিল বেঁচে থাকার জন্য অমানবিক এক সিদ্ধান্ত নেওয়া। তারা বাধ্য হয়েছিল নিজের প্রিয়জনের মাংস খেতে। ভাবুন তো ঘটনাটি কতটা ভয়ঙ্কর হতে পারে। টানা ৭২ দিন আন্দিজ পর্বতের চূড়ায় সেই যাত্রীরা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জীবন বাঁচানোর সংগ্রাম চালিয়েছিল। তাদের কাছে একমাত্র খাবার ছিল নিজেদের শরীরের মাংস। ফ্লাইট ৫০১ এর এই ঘটনা ইতিহাসে জায়গা করে নিয়েছে মানব ধৈর্য, বেঁচে থাকার ইচ্ছাশক্তি আর এক অকল্পনীয় দুঃস্বপ্নের প্রতীক হিসেবে। কেউ একে বলেন অলৌকিক বেঁচে থাকা, আবার কারো কাছে এটি মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। নিঃসন্দেহে এই কাহিনী আপনার অন্তরকে নাড়া দেবে। ভয়াবহ এই ঘটনাটি শুরু হয় ১৯৭২ সালের ১২ই অক্টোবর। দক্ষিণ আমেরিকার উরুগুয়ে থেকে একটি চার্টার ফ্লাইট উড্ডয়ন করে, যার গন্তব্য ছিল চিলির রাজধানী স্যান্টিয়াগো। বিমানে ছিল একদল রাগবি খেলোয়াড়, সঙ্গে তাদের পরিবারের সদস্য ও বন্ধুবান্ধব মিলিয়ে মোট ৪৫ জন যাত্রী, যার মধ্যে ৩ জন ছিলেন ক্রু সদস্য। প্রাথমিকভাবে পরিকল্পনা ছিল প্রায় ৩ ঘণ্টার ভ্রমণের, যার মধ্যে তাদের আন্দিজ পর্বতমালা অতিক্রম করতে হতো। কিন্তু হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় তারা বাধ্য হয় মাঝপথে আর্জেন্টিনার মেন্ডোজা শহরে জরুরি অবতরণ করতে। সেখানেই কাটে দীর্ঘ এক রাত। পরদিন ১৩ই অক্টোবর বিকেল ৩টার দিকে বিমানটি আবারও আকাশে উঠে স্যান্টিয়াগোর পথে রওনা দেয়। তবে দুর্ভাগ্যবশত আন্দিজ পর্বতের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় ঘন কুয়াশা ও তীব্র ঝড়ের কারণে পাইলটরা তাদের সঠিক অবস্থান বুঝে উঠতে পারেননি। বিমানটি তখন প্রায় ১৮,০০০ ফুট উচ্চতায় উঠছিল এবং ধীরে ধীরে আন্দিজ পর্বতমালা অতিক্রম করার চেষ্টা করছিল। কিন্তু যতই পাইলট সামনে এগোচ্ছিলেন আবহাওয়ার অবস্থা ততই খারাপ হয়ে উঠছিল। চোখের সামনে কেবল ঘন কুয়াশা ও অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। যদি তখন আবহাওয়া পরিষ্কার থাকত তবে পাইলটরা আশেপাশের ভূমি চিনে নিতে পারতেন এবং বুঝতে পারতেন তারা ঠিক কোনো পথ দিয়ে এগোচ্ছেন। কিন্তু সেই মুহূর্তে বিমানটির ইনস্ট্রুমেন্ট ছাড়া তাদের ভরসা করার মতো আর কিছুই ছিল না। এইভাবে প্রায় ১ ঘণ্টা উড়ে যাওয়ার পর পাইলটরা মনে করলেন তারা সম্ভবত আন্দিজ পর্বতশ্রেণী পার হয়ে গেছেন। তাই তারা সান্তিয়াগো এয়ারপোর্টের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে অবতরণের অনুমতি চান। পাইলটদের দেওয়া অবস্থান অনুযায়ী এটিসি বিমানটিকে বিকেল ৩টা ২১ অবতরণের অনুমতি দেয়া। এরপর পাইলট ধীরে ধীরে বিমানের উচ্চতা কমাতে শুরু করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারেন তারা এখনও আন্দিজ পর্বতের উপরেই রয়েছে এবং সামনে রয়েছে বিশাল উঁচু বরফে ঢাকা পাহাড়চূড়া। সঙ্গে সঙ্গে পাইলট বিমানটির উচ্চতা বাড়ানোর চেষ্টা করেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। বিমানের পেছনের অংশ প্রথমে বরফে ঢাকা এক পর্বতশৃঙ্গে আঘাত করে এবং সঙ্গে সঙ্গে ভেঙে গিয়ে আলাদা হয়ে যায়। সেই আঘাতেই ৩ জন যাত্রী মুহূর্তের মধ্যে পর্বতের ঢালে ছিটকে পড়ে নিখোঁজ হয়ে যান। সংঘর্ষের প্রভাবে বিমানের একটি ডানাও ভেঙে যায়, যার ফলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কয়েক সেকেন্ড পর আবার পাহাড়ের অন্য পাশে আঘাত লেগে দ্বিতীয় ডানাটিও ছিঁড়ে যায়। ডানাবিহীন বিমানটি ভয়ঙ্কর গতিতে ঘণ্টায় প্রায় ৩৫০ কিলোমিটার বেগে বরফে ঢাকা পাহাড়ের ঢালে এসে আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যেই বিমানটি ছিন্নভিন্ন হয়ে যায় এবং অবশেষে থেমে যায় এক বরফাচ্ছন্ন উপত্যকায়। সেই ভয়াবহ দুর্ঘটনায় পাইলট ঘটনাস্থলেই প্রাণ হারান। মোট ৪৫ জন যাত্রীর মধ্যে ১২ জন সঙ্গে সঙ্গে মারা যান। কিন্তু অবিশ্বাস্যভাবে ৩৩ জন তখনও জীবিত ছিলেন, কেউ গুরুতর আহত, কেউ সংজ্ঞাহীন। তারা জানতেও পারছিল না তারা ঠিক কোথায় এসে পড়েছে। যে বিমানটি বিধ্বস্ত হয়েছিল তা তখন ভূমি থেকে প্রায় ৩,৫৭০ মিটার উঁচুতে আন্দিজ পর্বতের এক অজানা ও দুর্গম স্থানে ছিন্নভিন্ন হয়ে পড়েছিল। সেই মুহূর্তে কেউই কল্পনা করতে পারেনি এই ভয়ঙ্কর স্থান থেকে জীবিত ফিরে আসা আদৌ সম্ভব কিনা। কিন্তু সত্যি কথা বলতে এই ভয়াবহ ঘটনার সেটাই ছিল কেবল শুরু। তখনও বাকি ছিল ৩৩ জন যাত্রী, যাদের কারো মনেই ধারণা ছিল না তাদের সামনে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর এক অধ্যায়। আন্দিজ পর্বত যেন তাদের জীবনে অভিশাপ হয়ে নেমে এসেছিল, যার পরিণতি শুনলে যে কারো শরীর শীতল হয়ে যাবে। সংঘর্ষের পর অনেক যাত্রী মারাত্মকভাবে আহত হয়ে পড়ে। সূর্য যখন ধীরে ধীরে অস্ত যেতে থাকে তখন একটাই আশঙ্কা ঘিরে ধরে, অন্ধকার নামার আগে যদি উদ্ধারকারী দল না পৌঁছায় তাহলে আহতদের বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। কারণ আন্দিজ পর্বতের রাতের প্রচণ্ড ঠান্ডা জীবিত কাউকেই সহজে টিকে থাকতে দেয় না। রাতের তাপমাত্রা সেখানে প্রায় -৩১ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, যা মানুষের দেহ জমিয়ে দেওয়ার মতোই ভয়ঙ্কর। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর উরুগুয়ে ও চিলি সরকার খবর পেয়ে যৌথভাবে ৪টি হেলিকপ্টার নিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তারা বরফে ঢাকা এলাকা জুড়ে তন্ন তন্ন করে খোঁজ চালায়, কিন্তু কোথাও বিমানটির কোনো চিহ্ন মেলে না।
গোটা অঞ্চলটি তখন ঘন কুয়াশা ও সাদা বরফে ঢেকেছিল। বিমানটিও যেহেতু সাদা রঙের ছিল, তাই আকাশ থেকে তা বরফের সঙ্গে একাকার হয়ে গিয়েছিল। অবশেষে রাত নেমে আসে। যাত্রীরা বুঝতে পারে আজ আর উদ্ধারকারী দল আসছে না, সম্ভবত তারা কাল আসবে। তাই যেভাবেই হোক এই রাতটা কাটিয়ে উঠতে হবে। সবাই বিমানের ভাঙা অংশে আশ্রয় নিয়ে অপেক্ষা করতে থাকে সূর্যোদয়ের। কিন্তু সেই রাত হয়ে ওঠে তাদের জীবনের সবচেয়ে ভয়াবহ রাত। ৩৩ জন যাত্রীর মধ্যে ৫ জন প্রচণ্ড ঠান্ডা ও শারীরিক কষ্ট সহ্য করতে না পেরে প্রাণ হারায়। বাকি ২৮ জন যেভাবেই হোক রাতটা পার করে দেয়। পরদিন অর্থাৎ ১৪ অক্টোবর সকালে আবার উদ্ধার অভিযান শুরু হয়। এবার ১১টি হেলিকপ্টার মিশনে অংশ নেয়। কিন্তু আগের মতোই ফলাফল হতাশাজনক। বিমানের সাদা দেহ আর বরফের সাদা প্রলেপ তাদের অদৃশ্য করে রাখে। এমনকি উদ্ধারকারীরা অনেকবার যাত্রীদের মাথার উপর দিয়ে উড়ে গেলেও নিচে কারা আছে তা তাদের চোখে ধরা পড়েনি। এই পরিস্থিতিতে বেঁচে থাকা যাত্রীরা সিদ্ধান্ত নেয় তাদের নিজেরাই কিছু করতে হবে। তাই তারা এক নতুন পরিকল্পনা করতে শুরু করে। উদ্ধারকারীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য যাত্রীরা প্রথমে লিপস্টিক ব্যবহার করে বিমানের গায়ে SOS লিখতে চেয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত লিপস্টিকের পরিমাণ এতটাই কম ছিল যে তারা পুরো শব্দটি সম্পূর্ণ করতে পারেনি। ফলে তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয়। এরপর তারা নতুন একটি উপায় বের করে বিমানের ভেতরে থাকা সুটকেসগুলো বরফের উপর সাজিয়ে একটি বড় ক্রস চিহ্ন তৈরি করে। তাদের বিশ্বাস ছিল আকাশে টহলরত হেলিকপ্টারগুলো হয়তো এই চিহ্ন দেখে তাদের অবস্থান বুঝতে পারবে। সেদিন ৩টি হেলিকপ্টার সত্যিই তাদের মাথার উপর দিয়ে উড়ে যায়। কিন্তু মেঘে ঢাকা আকাশ আর সাদা বরফের সমুদ্রের মাঝে সেই ক্রস বা তাদের দেখা যায়নি। ফলে উদ্ধারকারীরা অজান্তেই চলে যায় আর যাত্রীদের জন্য আরেকটি দীর্ঘ রাত নেমে আসে। পরদিন অর্থাৎ অক্টোবর মাসের ১৫ তারিখে অনুসন্ধান দল আবার অভিযান শুরু করে। কিন্তু ফলাফল আগের মতোই হতাশাজনক হয়, কেউ উদ্ধার হয় না। তখন যাত্রীরা বুঝতে পারে তারা এক ভয়ানক ফাঁদে আটকা পড়েছে। কবে তাদের উদ্ধার করা হবে সে সম্পর্কে কারও কোনো ধারণা নেই। তাই তারা নিজেদের মতো করেই বাঁচার লড়াই চালিয়ে যেতে থাকে। বরফ গলিয়ে পানীয় জল তৈরি করা, ঠান্ডা সহ্য করা, সবকিছুই তখন তাদের জীবনের অংশ হয়ে যায়। কিন্তু তাদের সবচেয়ে বড় সমস্যা ছিল খাবারের অভাব। প্রচণ্ড ক্ষুধা আর হিমশীতল পরিবেশে টিকে থাকা দিন দিন আরও কঠিন হয়ে উঠছিল। ইতিমধ্যে তারা এই বরফাচ্ছন্ন পাহাড়ে ৮টি দীর্ঘদিন পার করেছে। উদ্ধারকারীরা বারবার ফিরে এসেছে, কিন্তু প্রত্যেকবারই ব্যর্থ হয়ে ফিরে যেতে হয়েছে। এই সময়ে তাদের দলের আরেকজন দুর্ভাগ্যজনকভাবে মারা যায়। অপরদিকে সামরিক বাহিনী টানা ১০ দিন অনুসন্ধান চালিয়েও কোনো সাফল্য না পেয়ে অবশেষে অনুসন্ধান বন্ধের ঘোষণা দেয়। সরকার জানায় সম্ভবত এই দুর্ঘটনা থেকে কেউ বেঁচে নেই। অক্টোবর মাসের তীব্র তুষারঝড় শুরু হওয়ায় অনুসন্ধান স্থগিত করা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় ২ মাস পর আবার লাশ উদ্ধারের অভিযান চালানো হবে। বেঁচে থাকা যাত্রীরা একটি রেডিওর মাধ্যমে এই মর্মান্তিক খবর জানতে পারে যে রেডিওটি তারা বিমানের পাইলটের কক্ষে খুঁজে পেয়েছিল। নিজের কানে নিজের মৃত্যুর ঘোষণা শুনে তারা যেন স্তব্ধ হয়ে যায়। সরকারের এই হাল ছেড়ে দেওয়া সংবাদ তাদের মনোবল আরও ভেঙে দেয়। তবে অবস্থাটা যতই ভয়াবহ হোক না কেন, কোনো প্রাণী এত সহজে জীবনের মায়া ছেড়ে দিতে পারে না। শেষ নিঃশ্বাস পর্যন্ত সে লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করে। যাত্রীরাও তেমনি করেছিল। প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে তারা বিমানের সিট থেকে তুলো বের করে তা দিয়ে তৈরি করে অস্থায়ী কম্বল, এমনকি সিট কভার ব্যবহার করে বানিয়ে ফেলে বরফে হাঁটার জুতো। কিন্তু তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল খাবার। সবাই জানত যদি দ্রুত কোনো সমাধান না পাওয়া যায় তবে বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ এই কঠিন পরিবেশে টিকে থাকতে হলে শরীরের শক্তি ধরে রাখা জরুরি ছিল। অবশেষে তারা এমন এক সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যা মানব ইতিহাসে এক ভয়াবহ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে আছে। চরম বাধ্যতায় তারা মৃত বন্ধু ও পরিবারের সদস্যদের দেহ খাওয়া শুরু করে। এই সিদ্ধান্ত নেওয়ার আগে সবাই সম্মতি দিয়েছিল যে আগে মারা যাবে তার শরীর বাকিদের জীবন বাঁচাতে ব্যবহার করা হবে। সিদ্ধান্তটি ছিল ভয়ানক, মানসিক ও শারীরিকভাবে সবাইকে প্রচণ্ড কষ্ট দিয়েছিল। তবুও বেঁচে থাকার তাগিদে তাদের হাতে আর কোনো বিকল্প ছিল না। এইভাবেই দিন কেটে যেতে থাকে, একদিকে হাট কাঁপানো ঠান্ডা, অন্যদিকে ক্ষুধা ও হতাশা। কিন্তু দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছিল না। দুর্ঘটনার ১৬ দিন পর পাহাড়ের উপর থেকে নেমে আসে এক প্রবল তুষারঝড়। মুহূর্তেই তাদের আশ্রয়স্থল বরফের নিচে চাপা পড়ে যায়। সে রাতে আরও ৮ জন যাত্রী প্রাণ হারায়। বাকি ১৯ জন অবিশ্বাস্যভাবে বেঁচে যায়, বরফের নিচে ৩ দিন লড়াই করে। কিন্তু পরিস্থিতি ক্রমে আরও কঠিন হতে থাকে। প্রতিদিনই নতুন বিপদ, নতুন সংগ্রাম। অবশেষে তারা বুঝে ফেলে বাইরের দুনিয়া থেকে কেউ আর তাদের সাহায্য করতে আসবে না। বেঁচে থাকতে হলে তাদের নিজেদেরই কিছু করতে হবে। ঘটনার প্রায় ৫৯ দিন পর আবারও এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। সেই ঘটনায় ৩ জন যাত্রী প্রাণ হারান। তবে এবার মৃত্যুকে তারা যেন আর ভয় পাননি, এটি যেন তাদের জীবনের এক সাধারণ অংশে পরিণত হয়েছিল।
দুর্গম সেই পর্বত এখন আর তাদের কাছে আতঙ্কের কিছু ছিল না। এমন অবস্থায় ৩ সাহসী মানুষ, ক্যানে, প্যারাডো এবং ভিজেন্টিন, নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই ঘন বরফের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাদের লক্ষ্য ছিল এমন একটি স্থানে পৌঁছানো যেখান থেকে উদ্ধার দলকে খবর পাঠানো সম্ভব হবে, যাতে বাকি যাত্রীদেরও বাঁচানো যায়। ডিসেম্বরের ১২ তারিখে তারা কঠিন সেই যাত্রা শুরু করেন। প্রথমে ভিজেন্টিনও তাদের সঙ্গে ছিলেন, কিন্তু খাদ্যের তীব্র অভাবে শেষ পর্যন্ত তাকে ফিরে আসতে হয়। এরপর প্যারাডো এবং ক্যানে অবিশ্বাস্য ধৈর্য ও সাহস নিয়ে টানা ১০ দিনেরও বেশি সময় ধরে তুষার ঢাকা পর্বত অতিক্রম করতে থাকেন সাহায্যের সন্ধানে। অবশেষে তারা একটি নদীর ধারা খুঁজে পান। সেই ধারা অনুসরণ করে হাঁটতে হাঁটতে ডিসেম্বরের ২০ তারিখে তারা পৌঁছে যান চিলির এক মেষপালকের কাছে। মেষপালকের নাম ছিল সার্জিও ক্যাটালার। তিনি তাদের দুর্দশা বুঝতে পারেন এবং সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দলকে খবর দেন। সেদিনই সন্ধ্যায় হেলিকপ্টার পাঠানো হয় উদ্ধার কাজে। তবে রাতের অন্ধকারে তুষারপাতের কারণে পুরো উদ্ধার কার্যক্রম শেষ করা সম্ভব হয়নি। পরদিন ডিসেম্বরের ২১ তারিখ সকালে আরও একটি হেলিকপ্টার পাঠানো হয়। অবশেষে দুর্ঘটনার ৭২ দিন পর জীবিতদের উদ্ধার করা সম্ভব হয়। বেঁচে থাকা ছিল মাত্র ১৬ জন, যাদের অনেকেই শারীরিকভাবে ভীষণ দুর্বল ছিলেন। তবুও তারা সেই দুঃস্বপ্নের মতো পরিস্থিতি থেকে ফিরে আসতে সক্ষম হন। এই ঘটনাটি মানব ইচ্ছাশক্তি ও বেঁচে থাকার সংগ্রামের এক উজ্জ্বল নিদর্শন। ফ্লাইট ৫০১ এর যাত্রীরা মৃত্যুর মুখোমুখি হয়েও যে সাহস ও দৃঢ়তা দেখিয়েছিলেন, তা আজও সারা বিশ্বের মানুষের কাছে প্রেরণার উৎস। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন কমেন্টে। ভালো লাগলে একটি লাইক দিন। দেখা হবে পরবর্তী নতুন এপিসোডে।